ইয়াস আমরা কানেক্টেড আছি এফএফডব্লিউএস গেটওয়ের পয়েন্ট রাশের আজকের দিনের চতুর্থ ম্যাচে। তবে হ্যাঁ, আইএফআর এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল, তবে এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন চমৎকার পার্সন যুক্ত হয়ে যাবে, এন্ড দ্যাট ইজ ফাসিন মাহমুদ। তো ওয়েলকাম ফাসিন মাহমুদ, চতুর্থ ম্যাচের শুরুতেই তোমাকে ওয়েলকাম জানাতে চাইবো। যদিও ফাইট শুরু হয়ে গেছে, নোভা নাইট তাদের শুরুর ফাইটে ক্র্যাকেনকে দেখলাম একটি চমৎকার ইলিমস নিজের খাতায় যুক্ত করে নিয়েছে। তবে হোয়াট ডু ইউ থিঙ্ক আজকের দিনের প্রথম তিনটি ম্যাচ শেষে, যেখানে রেড হকস লাস্ট ম্যাচে দেখেছো অনেক 3 পয়েন্ট নিয়ে নিজেদের গল্প শেষ করেছে, সো লবিটা কতটা হার্ড এটা আই গেস কিছু হলো ফিল করতে পারতেছো। বাট এই ফাইটে তোমার কি মনে হচ্ছে নোভা নাইট কি তবে এত সহজে প্রিভিয়াস ম্যাচের রিভিউটা ভুলে যাবে কিনা? একদমই। এবং আসলে আমি ভাবছি আসলে আমাদের নতুন কেউ জয়েন করবে, তবে না আমি রয়েছে, আমি ভেবেছি আসলে ওয়েলকাম জানিয়েছে। তবে এইবারকে তো টেনসাই রয়েছে, ইফ আই এম নট রং এই মুহূর্তে টেনসাই আমাদের জন্য থাকবে এবং এই সাইড থেকে আমাদের জন্য কিন্তু প্রথম স্টার্টিংটা তারা করবেন। একু রয়েছে, বেনেক্স রয়েছে এবং দেখতে পারবো নোভা নাইটস ভালো একটা স্টার্ট করেছে, তবে দুটো প্লেয়ার কিন্তু আপাতত তারা লুজ করবেন। দুটো প্লেয়ারের সঙ্গে কিল আনা মানে একটা বলা চলে না যে গোল টু বাই, ওই যে মানে আমি লাইক ইটস আ লাইক ট্রেডিং। আমার কাছে মনে হয় যে একটা বার্টার এক্সচেঞ্জ, বিনিময় প্রথা যেটাকে বলে, যে প্লেয়ার দিব কিল নিব, প্লেয়ার দিব কিল নিব, এমন একটা সিনারিও। এবং নোভা নাইটস সেই স্টার্টটা করেছে। ফ্যাংসদেরকে দেখতে পারবো এই মুহূর্তে তারা রয়েছেন অলরেডি এবং ইউনিক লেজেন্ডসের কাছে প্রথম কিল অ্যাড হয়ে যাবে। ইউনিক লেজেন্ডসটাও কিন্তু স্টার্টটা করছে, তবে এই মুহূর্তে ফিনিশ হয়ে যাবে অলরেডি। স্ম্যাশকে নক করে ফেলা হচ্ছে ফ্রম আলফা এবং আলফা সেখান থেকে তার হেডশটের থ্রুতেও হয়তো কিলটাকে খুব সুন পেয়ে গিয়েছে। অ্যান্ড ইয়াস, এবং ইউনিক লেজেন্ডস তাদের যদি বলি ম্যান পাওয়ার রোস্টারকে খুবই তাড়াতাড়ি কিন্তু আসলে লুজ করেছেন। এইবার ইউনিক লেজেন্ডসের কাছে আর একটা কিল অ্যাড হবে। সাজিব করেছেন ফিনিশ আলফাকে এবং জব ব্রেকার্সের কাছে কিন্তু এই মুহূর্তে আসলে স্টার্টিংটা করছেন খুবই আসলে খুবই নর্মাল স্টার্টিং তাদের। আসলে যদি বলি রেল রোডের মধ্যে কোনো ফাইটস তাদের দেখা হয়নি। সামনে প্লেয়ার নামতে দেখতে পেয়েছি, তবে প্লেয়ারদের পিওভি থেকে কোনো প্লেয়ার দেখা যাবে না। সামনে যাবেন প্রবাবলি একটা ভালো ফাইটস আমরা এনজয় করতে পারি। এবং ক্যারুসেলের দিকে কিন্তু নোভা নাইটস রয়েছে। তবে এই যে বুইয়া আমি পাইনি, সেই ক্ষোভ থেকে যখন আসলে সেই ক্ষোভের যে রাগটা আছে, সেই রাগটা যখন আসলে আনলিশ হয়ে যায়, তখন কিন্তু বিপদটা আরো বেশি বাড়তে থাকে। এবং ডিকেদের জন্য এবার 3টে কিল। আর মানকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে কিন্তু তিনি খেলেছেন এমজিওদের জন্য মিস্টিক গার্ডিয়ান্স এলিটের হয়ে। আজকের দিনে টিম ডিকে আর মান কতটুকু পর্যন্ত প্রস্তুত থাকবেন তিনি। এবং সামনে দিকে তোরা স্টিল রয়েছেন, ফিনিশ করার চেষ্টা, অলরেডি ভালো ড্যামেজ এসেছে। এবং আর মানকে এই সাইডে আমরা ভালো ড্যামেজ রিসিভ করতে দেখতে পারলে ওপোনেন্ট থেকে একটা রিপ্রাইড রিদম থ্রো করা হয়েছে। প্লেয়ার যাবেন ক্লোজে, ভালো প্রেসার করার চেষ্টা, শেষ পর্যন্ত আরমান কিলটা নিতে পারলো। এবং আরমানের কাছে ওটা কিল আসবে। জব ব্রেকার্সকে দেখা যাচ্ছে এই মুহূর্তে মিনি ম্যাপে হয়তো বা একটু যদি ক্যারোজোলের দিকে একটু নজরটা দিতেন জব ব্রেকার্স, তাহলে আর কিছু ফাইটের সঙ্গে আসলে দেখা হতে পারতো। হিরোজনকে আবার দেখা যাচ্ছে খুবই লংয়ে, এতটা লংয়ে হিরোজন কি ক্লোজে আসবেন কিনা, ক্যারোজোলের এই যে কোর কম্পাউন্ডমেন্ট আছে সেটাকে ধরবেন কিনা, লেটস সি। তবে কেমন যায় ম্যাচ, তবে ফাইট এখনো শেষ হয়নি। ডিটি জানো এবার শুরুতেই বেশ বাজেভাবে প্রেসার ফেস করছেন। লাস্ট প্লেয়ার আমরা ম্যাজিস্ট্রিকে দেখতে পাচ্ছিলাম 1v1 ব্যাটল, আবারও জড়ে যাবে ম্যাজিস্ট্রি, বাট নো মোর টাইম। ইকু টেনসাই তিনি তার জায়গা মতো খেলছেন, বাট ফ্যাংস ইয়াস বরাবরের মতোই আরো একবার তাদের সেই ফ্যাংস পারফরমেন্স দেখাচ্ছে, সেই খোঁচানো পারফরমেন্স। আমি বলেছিলাম মনে আছে কিনা আইএফআর যে প্রিভিয়াস ম্যাচে একটু তাদের নামের সাথে যদি কাজের মিলটা পেতাম, মনে হয় আমাদের কাছ থেকে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতে, এবং আমরা কিন্তু পাচ্ছি। শুরুতেই এরকম একটা ডমিনেশন ফ্যাংস দেখালো, যেটা আমার মনে হয় কামব্যাকের একটা পূর্বাভাস, এবং প্রিভিয়াস ম্যাচগুলোর সেই কমতিটাকে এই ম্যাচে তারা অন্তত ফুলফিল করে নিতে চাইবেন। ওভারঅল তাদের কাছে রয়েছে এই ম্যাচে 4টি এলিমিনেশন পয়েন্ট একেবারে শুরুতেই, বাট আরও একটি ফাইট যেখানে আমরা দেখতে পাচ্ছি হাঁটি পাপা করে প্লেয়াররা এগিয়ে যাচ্ছেন। নোক্সাস ব্লেজ, তবে সামনে থাকবে ইউনিক লিজেন্ড। ইটস এ 4v4 ব্যাটল, আর একবার শর্ট রেঞ্জের রফিকের চার্জ যাবে, বাট সেই ক্ষেত্রে বাকি প্লেয়ার যারা কম্পাউন্ডটাকে ঘেরাও করেছেন তারাও কিভাবে ডিসিশন মেক করছেন সেটাও গুরুত্বপূর্ণ। ইয়াস ইউনিক লিজেন্ড একেবারেই সারাউন্ডিং একটা প্ল্যাটফর্ম ধরে রেখেছেন, বাট হ্যাকারকে ম্যাক্স টাইমের হাতে তার আগেই ডাউন করে দেওয়া হবে। খুবই দ্রুত ডাউন হয়ে যাবেন হ্যাকার, বিদায় জানানো হবে লং ডিস্টেন্স থেকে। আর একটি চার্জ রফিক এক্স, ও মাই গড, নোক্সিয়াস ব্লেজ যেন পুরোই দামাল ছেলেদের মতোই খেলছেন। তবে হ্যাঁ, বাংলাদেশের এই প্রত্যেকটা অ্যাথলেট, প্রত্যেকটা টিম ইন ফিউচার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, যেটা নিয়ে প্রায় সময় আমরা কথা বলি। সেই দিকে আসলে আরো একটু আমার মনে হয় উজ্জ্বলভাবে আমরা তাকাতে পারি যখন টিমদের অ্যাগ্রেশনগুলো সেভাবে আমরা পাই। লাইক এই ম্যাচেও নোক্সাস ব্লেজ প্রিভিয়াস ম্যাচের কনসিস্টেন্সি মেক করে রাখছেন। প্রত্যেকটা মুহূর্তে যেন তাদের গর্জন আমরা ফিল করছি, অনুভব করছি, এবং 3টি এলিমিনেশন নিয়ে যেভাবে তারা পয়েন্ট করলো অপোনেন্ট স্কোয়াডকে, ইউনিক লিজেন্ডকে, এটা আবারও ভাবতে বাধ্য করা যে নতুন এই হিরোরাই ইন ফিউচার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এন্ড দ্যাটস ইট ব্রাদার। নোক্সিয়াস ব্লেজ জানিয়েছেন গুড বাই ইউনিক লিজেন্ডকে।
ইয়াস ম্যাচের একদম 5 মিনিট থেকে 6 মিনিটের মাঝখানে এসেই গুড বাই জানানো লাগলো টিম ইউনিক লিজেন্ডকে, বাট আফটার অল রেড হক্স তো থেমে নেই, বাট ফাইট একের পর এক কন্টিনিউয়াসলি চলছে। আমরা কোনো ফাইট যেন শেষ করে নতুন ফাইটে যাওয়ার সেই সময় পাচ্ছি না, তার আগেই যেন ফাইটগুলো আবার নিজেদের মধ্যে এঙ্গেজড হয়ে যাচ্ছে। এবং এইবার রেড হক্সের এগেনস্টে যে টিমটিকে আমরা লক্ষ্য করছি, দ্যাট ইজ ফ্রম দ্য ফিউচার। 3টি প্লেয়ার নিয়ে ফাইটে জড়াতে পারেন, যদিও রেড হক্স তাদের জায়গা ধরে তারাও বেশ স্টেবল একটা পারফরমেন্স দেখানোর জন্য প্রস্তুত। ব্লেড আপার গ্রাউন্ড ধরে ক্যাচ করে রেখে বসে আছেন, ফ্লিকার তিনি লং ডিস্টেন্স থেকে সাপোর্ট দিবেন। অ্যান্ড আমরা যদি বাকি প্লেয়ারদের কথা বলতে চাই, নেজাদ অ্যান্ড কুট্টুস সাপোর্টিভ হয়ে খেলছেন। আফটার অল ফ্রম দ্য ফিউচার্সদের সাথে রেড হক্সের ফাইট খুব দ্রুত হাঁটি হাঁটি পাপা করে এঙ্গেজ হয়ে যাবে। ব্লেড খেয়াল করেনি নাকি প্লেয়ারগুলোকে, এটা কোনো কথা? ওকে, ফ্রম ফিউচার্স তবে ফাইটে প্রবেশ করলেন, একের পর এক চার্জ। সাইমুল এখন পর্যন্ত কোনো টেক ডাউন বের করতে পারেনি, তবে ফার্স্ট শট যাবেন তার কাছ থেকে। M590 দিয়ে অলরেডি কানেকশন বিল্ড আপ করছেন। ইয়াস ইটস থ্রু খানিকটা গ্রেনেড থ্রোয়েবল চার্জ হবে। ব্লেড তিনি অলরেডি নিচে নেমে এসেছেন এবং ওভারঅল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর ধরে ফাইট আমরা লক্ষ্য করছি। অনেকটা সময় ধরে যদি ফাইটটা এঙ্গেজ থাকে তবে সেটা ভালো ব্যাপার হবে না টিমদের জন্য, বাট টিমরাও চাইবেন এত দ্রুত নিজেদের ম্যান পাওয়ারগুলো লুজ করে নিতে। ফ্রম দ্য ফিউচার তাদেরকে আরো খানিকটা দ্রুত যদি লক্ষ্য করতে পারতেন রেড হক্স, তবে আমার মনে হয় পুরো টিমের উপর একসাথে রাশ করা যেতে পারতো। তবে ইয়াস যেহেতু লবিটা এখনো সেফ, তাদের প্লেসমেন্টটা এখনো সেফ, তবে আমরা ওয়েট করতে পারি টিমগুলোর ডিসিশন কি নাই সেটা দেখার জন্য। তারা কি আদৌ ফাইটে জড়াবে নাকি প্লেসমেন্টটা চেঞ্জ করবে? সাইমুল হেডশট যাবে তার কাছ থেকে, নেজাদ ডাউন হবেন সেইখানে, এবং কুটুস এন্ড বাকি প্লেয়াররা আপাতত খুব দ্রুত তাদের পজিশনটা চেঞ্জ করে নিচ্ছেন, প্লেসমেন্টটা চেঞ্জ করে নিচ্ছেন। নেজাদকে রিকল তো দিয়েছেন, বাট ইটস ট্রু যে আপার গ্রাউন্ডের বেনিফিট এখনো ফ্রম দ্য ফিউচারের হাতে। একদমই, এবং আপার গ্রাউন্ডের অ্যাডভান্টেজ পাবেন, তার সঙ্গে সঙ্গে যে নকটা করেছেন সেটার অ্যাডভান্টেজটা তো পাবেন অলরেডি। তবে ম্যান পাওয়ার অ্যাডভান্টেজ থেকে কিন্তু আসলে তারা পিছিয়ে থাকবেন, এবং সামিউল রয়েছে খানিকটা পিছিয়ে এসেছেন। যখনই প্রথম নক করেছেন সেখান থেকে পিছিয়ে আসবেন, হাসিবুলকে নক করাবে ফ্রম ফ্লিকার রাইট নাও, এবং ফাইট কিন্তু এবার হাতের বাইরে চলে যাবে। সামিউলদেরকে এই সাইড থেকে জায়গা ছাড়তে হবে, নয়তো বিপদ আরও বেশি বাড়বে। এবং সামিউল অলরেডি কিন্তু তিনি আসলে ফল ব্যাক করা স্টার্ট করেছেন। যদি এই সাইড থেকে FTF এর সামিউল ছাড়া যে প্লেয়ারটা রয়েছে তিনি যদি কোনোভাবে ইট মিন সাব্বির যে রয়েছেন তিনি যদি কোনোভাবে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে পারেন, তবে তাই আসলে সামিউলের জন্য একটু বেটার হবে বলে আমি মনে করি। এবং সামিউল রাইট নাও খুবই আসলে ইজিলি তিনি আসলে ফল ব্যাক করতে পেরেছেন। তবে প্রশ্ন যে সামিউল যেখানে যাচ্ছে সেইখানে কি বেঁচে উঠতে পারবেন কিনা, লেটস সি। আমরা ফ্রম দ্য ফিউচারকে দেখতে পারবো এই মুহূর্তে একটি কিলের সঙ্গে, এবং এখনো পর্যন্ত বেশ ভালো আসলে সামিউল এগিয়ে যাচ্ছেন। সাব্বিরও সেখান থেকে আসলে বসে রয়েছে বা শুয়ে রয়েছে। আমি দেখেছিলাম যে সাব্বির শুয়ে আছেন, হয়তো সাব্বিরকে এখনো স্পট করা যায়নি, ঠিক যেমন আমাদের গত ম্যাচে ডিকে সুমেলকে আসলে মিস করেছে টিম ইউনিক লিজেন্ডস। তবে এই ম্যাচও হয়তো বা সেটাই হয়েছে। রেড ক্লিফদের দুর্দান্ত একটা স্টার্ট ছিল 6 কিলের সঙ্গে, এবং কিল ফিটটার দিকে যদি একটু তাকাই গোল্টু ভাই, ডিকেদের কাছে 4টে কিল, অ্যানকেদের কাছে 5টে, ফ্যাংদের কাছে 4টে, রেড ক্লিফের কাছে 6টা, এবং নক্সিয়াস ব্লেজের কাছে 4টে। সো বলা চলে যে এই যে টিমসগুলো তারা কিন্তু খুবই এই ম্যাচে আসলে খুবই ভালো আমরা কিল অ্যাড করতে দেখতে পাচ্ছি, এবং অলরেডি ম্যাচের 8 মিনিট এসে নটা টিম সার্ভাইভ করবে। এবং ডিকেদের কাছে কিন্তু এই মুহূর্তে 0 ফায়ার রয়েছে। সুমেলের আপাতত নেটওয়ার্কের সমস্যা, গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে। ফ্ল্যাশ রয়েছে আমাদের জন্য, এবং সঙ্গে কিন্তু 0 ফায়ার থাকবে। পুরগাটুরি ম্যাচে ফ্ল্যাশ যেই দুর্দান্ত স্টার্ট করেছে, প্রশ্ন সেখানে যে এই ম্যাচে কি পারবেন কিনা। এবং জব ব্রেকার্সের সঙ্গে দেখতে পারবেন টিম রেড হক যাবেন ফাইটে। লেটস সি, আমরা দেখতে পারবো এই মুহূর্তে কিন্তু মাইটি টিমের ফাইট, যেখানে পুরগাটুরিতে ফাইট লুজ করলো জব ব্রেকার্স। এবার এই ফাইট থেকে উইন করতে চাইবেন। ফ্রিকে স্টার্টিং নক রাইট নাও, তিনি নক করেছেন। এইবার আরো একটা ফিনিশ আসবে, কুট্টুসকে এলিমিনেট করা হয়েছে। হাউকেন জিহুরা কি পারবেন কিনা এবার ফাইটটাকে এলিমিনেট করতে, এই প্লেয়ার্সগুলোকে এলিমিনেট করতে, ফাইটটাকে কমপ্লিট করতে। লেটস সি। Let's see, and তবে ফাইট রেড হক নেজাদ একেবারে একা, হঠাৎ করেই যেন খেপে উঠলেন নেজাদ। M590 পুরোপুরি যেন তার উপরে এবার প্রেসার। ও another shot যাবে এই মুহূর্তে। নেজাদ তার পাশেই গুঞ্জন, বাট জব ব্রেকার at last তাদের ম্যান পাওয়ারের সেই সম্পূর্ণ ইউটিলাইজেশন, সেই মনোযোগটাই দেখালো। এটা বেশ টাফ ছিল নেজাদের জন্য। একে তো জোনের প্রেসার, তার মধ্যে আপার গ্রাউন্ড হোল্ড করে খেলছিল জব ব্রেকার, একের পর এক জাম্প শট, এন্ড লাইক নেজাদ where are you my player? ব্লেড যদি সাথে থাকতো হয়তো বা নেজাদ আরো একটু সাহস পেতেন, বাট ইটস ট্রু রেড হক্স গুড বাই নিয়েছেন হ্যাশট্যাগ লাইক 9। বাট রেড হক্স আই গেস এই কমতিটাকে পুষে নেওয়ার জন্য লাস্ট দুটো ম্যাচের দিকে বেশ আগ্রহের সাথে তাকাবে, কারণ লাস্ট দুটো ম্যাচ এটাই হবে তাদের জন্য আজকের দিনে লাস্ট সুযোগ। পয়েন্ট রাশ এবং প্রথম পজিশন 12টি পয়েন্ট নিয়ে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে যাওয়া, এটা আসলে খুবই চমৎকার। এবং আমার মনে হয় এমনটা যদি হয় রেড হক্স বা যেই টিমে আসলে এটা পাবে
এই 12টি পয়েন্ট নিয়ে গ্র্যান্ড ফিনালের প্রথম ম্যাচগুলো শুরু করবে। তারা অবভিয়াসলি কনফিডেন্টেও কিন্তু অনেক দূর এগিয়ে থাকবে আইএফআর, এবং ওভারঅল 8টি টিমকে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ম্যাচের প্রায় 10 মিনিট কমপ্লিট হয়ে গেল, এখনো রেড ক্লিফ বাট ওভারনাইট ওয়ান্স অ্যাগেইন ম্যাচের 8 নম্বর পজিশন থেকেই তাদের গল্পের সমাপ্তিটা ঘটাবে। হ্যাঁ, এটাই আমার মনে হয় টিমদেরকে বারংবার তাদের কনফিডেন্টের মধ্যে ব্রেক থ্রো ক্রিয়েট করে দেয়, এবং টিমদেরকে আরও একবার তাদের এই যে আর্লি এলিমিনেশনের ব্যাপারটা এইদিকে মনোযোগী হতে হবে। আফটার অল হয়তোবা এই লবিটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। যদি আমি বলি প্রত্যেকটা লবি ইম্পর্টেন্ট, যদি আপনি ভেবে থাকেন যেটা ইম্পর্টেন্ট নয়, দেন ইটস ওকে, আপনি মনে করেন এটা ইম্পর্টেন্ট নয়, বাট সামনেই কিন্তু আসছে WS বাংলাদেশ, তো সেখানে গিয়ে কিন্তু কোনোভাবেই নিচের এই ডাউনফলগুলো দেখানো যাবে না। হ্যাঁ, সো আমার মনে হয় যে যদি আগে থেকে প্রিপেয়ার থাকা যায়, আফটার অল যেটা আসলে শুরুতে আমি বলেছিলাম আইএফআর যে গেটওয়ে লিকুইড যে চমৎকার একটা উদ্যোগ নিয়েছে, এখানে টিমরা নিজেদেরকে চিনতে পারবে আরো কাছে থেকে, তারা নিজেদেরকে আরো প্রস্তুত করতে পারবে অপোনেন্ট স্কোয়াডের এগেইনস্টে। সো দ্যাটস ওয়াই একটা কথা আমি বারংবারই বলবো যে নিজেকে প্রস্তুত করুন। এই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা পারফরমেন্স আপনারা খেয়াল করছেন, স্টাডি করতে পারছেন অপোনেন্ট স্কোয়াডকে নিয়ে, এটা আপনাদেরকে বেশ হেল্প করবে আফটার অল FFWS বাংলাদেশে নিজেকে প্রমাণ করার জন্য। হোয়াট এভার, এখনো রেড ক্লিফ তাদের কনসিস্টেন্সি দিকেই ফোকাস রাখছেন, স্নাইপার হাতে একটা চমৎকার হেডশট টেনসাই বাই অ্যান্ড লাস্ট 6 টিম। বারংবার যে ব্যাপারটা চোখে পড়ছে আইফার, আমি জানি না তুমি খেয়াল করো কিনা, রেড ক্লিফ কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ খেলছে। ফ্যাংস তারাও থেমে নেই, খোঁচানো স্বভাবটা এবার কি তবে তাদের মধ্যে প্রবেশ করলো কিনা? 2টো প্লেয়ার নয় 6টি প্লেয়ারকে তারা এলিমিনেট করেছে, একটি টিমকে গুড বাই জানিয়েছে লাস্ট 5 স্কোয়াড, এবং সেই ক্ষেত্রে নক্সিয়াস ব্লেজ তারা খুব দ্রুত রোটেশন নেবেন। আফটার অল 8 পয়েন্ট থেকে এবার রোটেশন নেওয়ার পালা, তবে রেড ক্লিফের সামনে পড়ে গেলে ব্যাপারটা ভাবনার, কারণ লবিতে এখন পর্যন্ত সর্বোচ্চ পজিশন এলিমিনেশন পয়েন্ট এবং সর্বোচ্চ ডমিনেটিং মুড, হাইলাইটেড মুড রেড ক্লিফের খাতায়, এবং 11টি এলিমিনেশন নিয়ে তারা খেলছেন এই ম্যাচেও, যেখানে প্রিভিয়াস ম্যাচেও একদম টেবিল টপ পজিশন ছিল রেড ক্লিফের কাছে, এবং এই ম্যাচেও যদি একটা ভালো এলিমিনেশন পয়েন্টের সাথে পজিশন পয়েন্ট পেয়ে যায়, তবে স্ট্যান্ডিং এ যে হেরফের শুরু হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু খুবই ক্লিয়ার। একদমই, এবং রেড ক্লিফদেরকে দেখতে পারবে 11 কিলের সঙ্গে রয়েছে। ক্লোজে যাবে জব ব্রেকার্সদের এগেইনস্টে ফাইট, তবে জব ব্রেকার্স এখনো পর্যন্ত কি জানেন যে পেছনে রেড ক্লিফ অপেক্ষা করছে, ড্যামেজ রিসিভ করেছেন অলরেডি, এবং ফ্যাংসদের কাছে কিন্তু এবার 6 টোটাল এলিমিনেশন রয়েছে। সার্কেলের একদমই এই যে দাঁড়িয়ে রয়েছে সার্কেলটা তারা পাবেন, জব ব্রেকার্সও সার্কেল এবার ক্যাপচার করেছে, তবে প্রশ্ন সেখানে যে জব ব্রেকার্সের কি এইটাই শেষ রিমেইনিং কিনা? আমার কাছে মনে হয় যে গোল্টু ভাই হ্যাঁ এইটাই হয়তো বা লাস্ট 2 রয়েছেন হিরুজেন এবং সঙ্গে মেকো যে কভারটা মেক করেছে। প্রশ্ন সেখানেই যদি ইস্টার্ন কিংবা ওয়েস্টার্ন সাইড থেকে কোনো একটা দল, ইটস অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন, সো ওয়েস্টার্ন থেকে যদি কোনো একটা দল প্রেশার করে বা ড্যামেজ দেওয়া শুরু করে তাহলে যাবে কোথায়? সামনে আবার ফ্রন্ট ফেস খালি আছে, যেটা কিনা মাত্র হয়েছে মেকো হয়ে গেছে নক রাইট নাও ফ্রম ফাহিম, এবং ফাহিমের সেই নক থেকে এবার হিরোজেন আবার রিকভার করে ফেলেছেন। ক্লোজের মধ্যে যাচ্ছেন আশিক, একটা দুর্দান্ত ফাইট, তবে বুঝে শুনে নিতে হবে যে লং থেকে কিন্তু নক্সিয়াস ব্লেজটা এনি টাইমে কিন্তু এন্ট্রি নিতে পারে। আশিককে উদ্দেশ্য করে ভালো ড্যামেজ, ফাহিমের স্নাইপিং কভার, ক্লোজে কিন্তু হিরোজেন নক করেছেন প্রথম ফাইটটাকে, তিনি আপাতত ফিনিশ করার চেষ্টা করছেন। হিরোজেন হয়ে গেছেন নক রাইট নাও ফ্রম ফাহিম, এবং এই মুহূর্তে কিন্তু মেকো রয়েছেন, মেকো তিনি কি পারবেন কিনা? শাবাশ, ফিনিশ করেছেন ফাহিম রাইট নাও। হিরোজেনকে এলিমিনেট করবেন, তবে এবার আকাজা এবার তিনি যাবেন, তবে একটা যাবে একটা শিকার হবে। এই যেন শিকার খেলা চলছে, তবে শিকার খেলা আমরা দেখতে চাই না। জোকার এই মুহূর্তে কিন্তু তিনি আপাতত প্লে জোনে নক হয়ে গিয়েছেন, প্লে জোন থেকে বাঁচানো হয়তো বা সম্ভব নাও হতে পারে, তবে স্পাইডির কাছে গেল গিয়েছে, তার মানে বলা চলে যে বিপদ কিন্তু কাটেনি। ফ্রম দ্য ফিউচার আবার সামনে রয়েছে, তার মানে জব ব্রেকার্সের জন্য থার্ড পার্টি করার সুযোগ তো রয়েছে, তবে এবার একটা ভালো থার্ড পার্টি দিতে চাইবেন। থার্ড পার্টি নয় আসলে গোলটুবে, আমরা এটাকে হয়তো একটা লাস্ট মোমেন্টের ফাইট বলতে চাইবো, আসলে যেটাকে বলা চলে যে কেমনে বুঝাবো, আসলে যে ক্লোজের মধ্যে হঠাৎ করে একটা ব্যাক টু ব্যাক কামব্যাট ফাইট, যেটাকে আমরা বলে থাকি যে লাস্ট মোমেন্টে যে জিনিস সব থেকে বেশি হয়। মেকো ক্লোজে প্লেয়ার প্রথম শট কাট করেছেন, এবং রাইট নাও সেই মুহূর্তে ফাহিম নক হয়েছেন, কাউন্টার দিয়েছেন, ভাইস ভার্সা নক এসেছে, ফিনিশ আমরা দেখতে পারবো। ফ্রম দ্য ফিউচারের কাছে 3 টোটাল এলিমিনেশন, ট্রিপল এলিমিনেশন কমপ্লিট করেছেন হাসিবুল, এখনো পর্যন্ত কিল তেমন অ্যাড করতে পারেনি। তবে সামনে বড় বিষয় যে ফ্যাংসদের কাছে কি হবে, ফ্যাংস এইবার কেমন করবেন? তবে জোন কিন্তু এবার ফ্রম দ্য ফিউচারের একদমই কোয়াইট অপোজিটে গিয়ে যখন জোন পড়েছে, তারা কি পারবেন কিনা? নক্সিয়াস ব্লেজ রাইট নাও, হাসান হয়ে গেছেন নক, হাসান সেখান থেকে ফিনিশটা হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে #4 এইবার কিন্তু নক্সিয়াস ব্লেজ দেখে আমরা এলিমিনেট হতে দেখতে পারবো। ফ্যাংস সামিউলের তরফ থেকে একটা দুর্দান্ত 1v2 এর ফিনিশ আমরা দেখতে পাচ্ছি এইবার ফ্রম দ্য ফিউচার ভার্সেস ফ্যাংস স্পোর্টস, যেখানে রেড ক্লিফও কিন্তু কোনোভাবেই কোনো অংশেই কম থাকবে না বলে আমি মনে করি। Exactly, last 3 team and Red Cliff versus and Fangs
থাকবেন লড়াইতে। ইটস দ্য 3v4v4 ফাইট। লং ডিসটেন্স থেকে আরো কিছু চার্জ প্রোভাইড করছেন সামিউল, অ্যাগ্রেসিভ ভাবেই চার্জগুলো প্রোভাইড করছেন, খানিকটা থ্রোয়েবলের চেষ্টা। তবে ইয়াস, ওপেন ফিল্ডে বসে থাকা ফ্রম দ্য ফিউচার্সদের জন্য এবার ভাবনার বিষয়। সেফ জোনে প্রবেশ করা, একটা কম্পাউন্ড হোল্ড করে খেলার সেই স্বপ্নটা এই মুহূর্তে পূরণ করা বেশ কঠিন। তবে এই যে থ্রোয়েবল চার্জ দুপাশ থেকেই একের পর এক কানেকশন বিল্ড আপ করা, সেখানে কিন্তু ফ্রম দ্য ফিউচারের এইচপি অনেকটাই লুজ হয়ে যাচ্ছে। ফ্যাংস আরও একবার তাদের প্রেশার দিয়ে চলেছে। সাইমুল এইটি হাতে এই কানেকশনগুলো শুরু থেকেই কিন্তু দেখানোর চেষ্টা করছিল, চেষ্টা একেবারে শুরু থেকেই পাচ্ছিলাম। তবে আলফা নিচে নেমে যাবেন, সাপিরের অ্যাগেইনস্টে মুখোমুখি খেলবেন তিনি, আর আপার গ্রাউন্ড নয়, এবার মুখোমুখি ফাইট। ফাহিম চার্জ করবেন, সামিউলকে ডাউন দিবেন, শর্ট রেঞ্জে আরো একটা প্রেশার আলফার পক্ষ থেকে, এন্ড হয়তোবা গুড বাইয়ের পথেই ফ্রম দ্য ফিউচার another connection and the last player যিনি একা রিভাইভ করছেন, সার্ভাইভ করছেন ফ্রম দ্য ফিউচারের হয়ে, তাকে আপাতত বলতে চাইবো যে সাবির এই মনস্টার ট্রাকটা নিয়ে অন্তত সেফ থাকুন। বাট রেড ক্লিফ তবে এই লবির সেই হাইলাইট ডমিনেটিং টিম, এবার স্নাইপার হাতে ক্ষিপ্ত, তবে ফাহিমের চার্জ কাল হয়ে দাঁড়াবে এই ট্রিপলার ফ্যাঙ্ক। ও মাই গড, ফাহিম যেন শেষ মুহূর্তে এসে পুরো দমেই বেশ মোমেন্টাম দেখাচ্ছেন। এন্ড এই স্নাইপিং চার্জ সাইমুলকে কুপকাত করবেন। শর্ট রেঞ্জে আরো একটা শট কানেক্ট করতে পারলেই মনে হয় বুইয়াটা একেবারেই হাতের মুঠোয়। এবং ইয়াস, ইটস এ 3v1v1 ফাইট, 3v1v1 ফাইট। রেক্সের শট একেবারেই চলন্ত মনস্টার ট্রাক থেকে ফ্রম দ্য ফিউচার কে গুড বাই, এন্ড ফাহিমের লাস্ট কানেকশন, দ্য হিরো, দ্য মনস্টার ফাহিম এট লাস্ট করে দেখিয়েছেন রেড ক্লিফ আজকের দিনের সর্বোচ্চ ডমিনেট করা টিমগুলোর মধ্যে একটি। এবং অ্যাট লাস্ট হ্যাশট্যাগ ওয়ান ইন দ্য ফোর্থ ম্যাচ, কনগ্রাচুলেশনস, দিস ম্যাচ বুইয়া গোস টু টিম রেড ক্লিফ। এক্স্যাক্টলি, ওয়াও। দামাল ছেলেরা শুধু দামাল নয়, তারা জানে কিভাবে মুখের সামনে থেকে বুইয়া ছিনিয়ে নিতে হয়। আইএফআর এরকম একটা ইন্টেন্স ফাইট যেখানে আসলে দুটো টিমের